অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে সিয়াং তারেক রহমান বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা, 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাইকমিশনার ত্রিদেবীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন। সর্বোচ্চ পাসপোর্ট অফিসে জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি চীনের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে। বৃহস্পতিবার দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে একথা বলেন তিনি। বৈঠক শেষে চীন ও বাংলাদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তার সাথে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় দুই প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন 13টি সমঝোতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলোর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন, অর্থাৎ বাংলাদেশের যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড, ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের এমইউ হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে ও আগামী দিনে বাংলাদেশে চীনের বড় বিনিয়োগে ভূমিকা রাখবে বলে আশা করেন মাহদি আমিন। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল তৈরি করতে হয় এবং বন্দর ক্ষেত্রে যদি উন্নয়ন প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে, সেজন্য আমাদের আলোচনা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হচ্ছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি, যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর ভূরাজনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, কিছুদিনের মধ্যেই চীনা বিনিয়োগকারীদের সুবিধার জন্য দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে। বেইজিং থেকে জাহাঙ্গীর আকন্দের আরেকটি রিপোর্ট। চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের পথ সুগম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh.
We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. এ সময় চীনা বিনিয়োগ সহজ করতে বাংলাদেশে একাধিক শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল এবং চীনে বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এদিকে হান্ডা, চেরি, মেগারিজ সহ বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতার বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, যার আবেদন করা যাবে 28 জুন থেকে। বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, প্রাথমিকভাবে আবেদন করা যাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে। বলেন, মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে, বাড়ানো হবে পরিধি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাইকমিশনারকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। 2025 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এর মধ্যে পাসপোর্ট খাতে সেবা পেতে বেশি আর এনজিও সহায়তা পেতে কম ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক সেমিনারে এসব তথ্য জানায় দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক এই সংস্থাটি। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে টিআইবি জানায়, গত 3 বছরে 1,729 কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়েছে। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা পুরোপুরি ডিজিটালাইজড করতে হবে, যেন সেবা গ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয় এবং অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে যথাযথ প্রচার চালাতে হবে। সব খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানকে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে এবং তার প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় দুদককে নতুন করে পুনর্গঠন করতে কাজে লাগাতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি। লক্ষ্মীপুরের রায়পুরে মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন অভিযুক্ত নিহত হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে সায়মা আক্তার, মেঝো মেয়ে ইকরা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর নিহত শাহিনুর বেগম 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রামে ঘুরে ঘুরে হাঁড়ি পাতিল বিক্রি করে সন্তানদের লেখাপড়া চালাতেন। বড় মেয়ে সায়মা আক্তার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেঝো মেয়ে দ্বাদশ শ্রেণী এবং ছোট মেয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সকালে তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় অভিযুক্ত অন্তর মজুমদার। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে মাদক নির্মূলে কঠোর আইন করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার মতে দেশে বিদ্যমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলোর সশস্ত্র গোষ্ঠী রয়েছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলের পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা নেই। এ কারণে সংস্থাটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। মন্ত্রী আরও জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত, যা উদ্বেগজনক। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে 15টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। মন্ত্রী জানান, ১,৪৮৩ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে, তবে চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। তাই বেসরকারি খাতকে সম্পৃক্ত করে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। যুক্তরাজ্যে পাচার করা অর্থ ও সম্পদ চিহ্নিত করে তা পুনরুদ্ধারে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ সহযোগিতা চান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুদেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ও অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার জানান, আগামী ৭ ও ৮ জুলাই লন্ডনে বাংলাদেশ যুক্তরাজ্য জয়েন্ট গ্রুপের সভায় ২টি চুক্তি সই হবে। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট পুরনো কাঠামো থেকে বের হয়ে নতুন করে শুরু করেছে সরকার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু জানান, বিনোদনকে বড় ব্যবসায় পরিণত করতে কাজ করছে সরকার। ক্রিয়েটিভ ইকোনমি তৈরিতে দেশের কালচারাল ও হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগ করে কাজ করা শুরু করেছে বলেও জানান তিনি, যা আগামী জিডিপির বড় অংশ হবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে ক্যাপিটাল মার্কেট ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। নতুন নীতির মাধ্যমে 2 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেট সহ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের নিউ ইকোনমিক মডেল, আমাদের নিউ ফাইন্যান্সিং মডেল, আমাদের ডেভেলপমেন্ট মডেল, ডেভেলপমেন্ট সম্বন্ধে একটু বলতে হয়। আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্ট এরা লাস্ট 2-15 বছর। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কী হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কৌশল লাগবে, কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে। আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট। মুদি দোকান সহ নিম্ন আয়ের মানুষের ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জনগণের ক্ষতি হয় এমন কোনো নীতি গ্রহণ করবে না বিএনপি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটোখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, কোনো রকম মানে পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক, আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
দেশে আবারও সহিংসতা প্রতিহিংসার সংস্কৃতি ফিরছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধায় হামলায় আহত ছাত্র শিবির কর্মী সালাউদ্দিনকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গিয়ে এ অভিযোগ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, নির্বাচনের পর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় জামাতের 5 কর্মীকে হত্যা করা হয়েছে। সরকারি দলের কিছু সিনিয়র নেতার উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক সহিংসতাকে উৎসাহিত করছে। বর্তমানে আবারও ফ্যাসিবাদী শাসনের উপাদানগুলো দৃশ্যমান মন্তব্য করে তিনি বলেন, এ পরিস্থিতি চললে আরেকটি গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠতে পারে। এ সময় গাইবান্ধার ঘটনায় আসামিদের গ্রেফতার সহ দ্রুত বিচার দাবি করেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দেশে হামে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত আরও 945 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরও 9 শিশুর মৃত্যুতে নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট 605 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময় মোট 698 শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 52 শিশু আর হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা 893। এই সময় 860 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 906 শিশু। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার 2 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। 2 বছরের কোর্স 2 বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না বলেও জানান মন্ত্রী। এছাড়াও সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবেন শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে সিয়াং তারেক রহমান বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা, 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাই কমিশনার শ্রীদেবীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, সর্বোচ্চ পাসপোর্ট অফিসে জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।